আসসালামু আলাইকুম। বুকসুই তারিফ চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা পড়া শুরু করেছিলাম বই বেলা ও বেলা 1972 থেকে 1975 সাল, লেখক মহিউদ্দিন আহমেদ। এই অডিও বুক সিরিজের 7টি পর্ব এই ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যারা এখনও শুনেননি, উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আগের পর্বগুলো শুনে আসতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত পর্বের লিঙ্ক। আজ শুরু করতেছি 8ম পর্ব। 1970 সালের সাধারণ নির্বাচনের আগে 28 অক্টোবর পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হিসাবে বেতার ও টেলিভিশনে দেওয়া লিখিত ভাষণে শেখ মুজিবুর রহমান 1947 পরবর্তী মুসলিম লীগের স্বৈরাচারী শাসনের প্রসঙ্গ টেনে বলেছিলেন, তদানীন্তন ক্ষমতাসীন দল দেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করার যে প্রচেষ্টা চালিয়েছিল, সে হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমাদের মহান নেতা মরহুম হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এভাবেই আমরা পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার আপসহীন সংগ্রাম শুরু করি। আমাদের সে সংগ্রাম আজও শেষ হয়নি। মাত্র 5 বছরের মাথায় শেখ মুজিব নিজেই একদলীয় রাষ্ট্র ব্যবস্থা চালু করেন। রাজনীতিতে বিপরীতে মেরুতে থাকা সত্ত্বেও শেখ মুজিব যে সবাইকে নিয়ে একটি জাতীয় দল বানাতে চেয়েছিলেন, তার একটি বিবরণ পাওয়া যায় ইউনাইটেড পিপলস পার্টির সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদের লেখায়। শেখ ফজলুল হক মনি 75 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে কাজী জাফরের সঙ্গে দেখা করে তাকে বাকশালে যোগ দিতে অনুরোধ করেছিলেন। তাদের কথোপকথন ছিল এরকম: মনি, তুমি তো জানো বাকশাল গঠিত হচ্ছে। জাফর: এটা তো পত্রপত্রিকায় এসে গেছে, এটা এখন সময়ের প্রশ্ন। জরুরি অবস্থা ঘোষণা হয়ে গেছে, এটা তো হবেই। মনি: হ্যাঁ, বাকশাল, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। প্রথমে একটা কমিটি গঠন করা হবে, এটাতে তুমি বিভ্রান্ত হইও না। এটা করা হবে প্রাথমিকভাবে আওয়ামী লীগের সংগঠনকে ধরে রাখার জন্য। মুজাফফর, ন্যাপ, মনি সিং এর সিপিবি থেকে কিছু কিছু নেওয়া হবে, কিন্তু পরে নতুন একটা পলিট ব্যুরো ঠিক করা হবে। এই পলিট ব্যুরো 7 জনকে নিয়ে গঠিত হবে। এর চেয়ারম্যান থাকবেন বঙ্গবন্ধু, তার 2 জন প্রতিনিধি সদস্য থাকবে, এই 3 জন, আর আমরা 4 জন। জাফর: এই 4 জনকে? মনি: আমি, তুমি, মোহাম্মদ ফরহাদ এবং সিরাজুল আলম খান। জাফর: এটা সম্ভব হবে? মনি: কেন হবে না, অবশ্যই সম্ভব হবে। আমরা যারা 62 এর আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছি, যে 62 এর আন্দোলনে, ভাষা আন্দোলনের পরে সবচেয়ে বড় আন্দোলন, যে আন্দোলনের মধ্য দিয়ে তরুণ নেতৃত্ব সৃষ্টি হয়েছে, সেই তরুণ নেতৃত্বই আগামী দিনে বাংলাদেশকে পরিচালনা করবে এবং কমপক্ষে 3-4 দশক নেতৃত্ব দেবে, কারণ আমাদের একটি নতুন চিন্তাভাবনা আছে। জাফর: এই যে বিপরীতমুখী চিন্তাভাবনা, আদর্শ, নীতি, কর্মসূচি, এগুলা কিভাবে সমন্বয় করা হবে? মনি: এগুলো করা যাবে, আলোচনার জন্য আমাদের বসতে হবে। কবে বসবে? জাফর: ঠিক আছে, তোমার প্রস্তাব শুনলাম। আমাদের পার্টিতে এ নিয়ে আলোচনা করতে হবে। রক্ষী বাহিনীর কী অবস্থা? মনি: রক্ষী বাহিনী আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জাফর: দেখলাম তোমার রক্ষী বাহিনী তুফাইলের নেতৃত্বে অন্ধ। মনি: রক্ষী বাহিনী আমার নিয়ন্ত্রণে চলে আসবে। জাফর: সেনাবাহিনীর মধ্যে কী অবস্থা? মনি: দেয়ার আর প্রবলেমস, উই উইল সলভ ইট আউট। এ আলোচনা থাক, তুই একটা কথা বল, আমরা যে চিন্তা ভাবনা করছি তার সঙ্গে আছিস কি না? জাফর: তুই তো বললি এখন আমাকে এ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আমি তো একা না, আমাদের দল আছে, সবার সঙ্গে আলোচনা করতে হবে। মনি: আর চিন্তা ভাবনা করার কথা বাদ দে, দেখবে কোনোদিন তোমার লাশ রাস্তায় পড়ে থাকবে, আর আমাকে সে লাশ দাফন কাফন করতে হবে, এমনকি তোমার পরিবারকেও আমাকেই চালাতে হবে। ঠিক আছে, আবার দেখা হবে, তোমাকে নিয়ে আমার সঙ্গে দেখা করব। জাফর: ঠিক আছে। মনি: কোথায় থাকিস, কি খাস, কি করিস, কোথায় ঘুমাস? তোদের এ সমস্ত জিনিস আমি বুঝি না। আমরা কখনো এ সমস্ত আন্ডারগ্রাউন্ডের জীবন বিশ্বাস করি না। আমরা জেলে যাওয়াই পছন্দ করি। তোর কাছে টাকা পয়সা আছে? জাফর: দিবি নাকি কিছু? মনি: দেখি। বলেই সে ঘরের মধ্যে চলে গেল।
আমি শুনতে পাচ্ছিলাম তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। যা হয় রাজনীতিবিদদের জীবন, তারা যা আছে তা সবসময় উজাড় করে দিতে চায়, কিন্তু তাদের স্ত্রীদের তো সংসার চালাতে হয়। শেখ মনি আলমারি খুলে এক মুঠো টাকা নিয়ে আমার কাছে এলো। আমি তখন গাড়িতে উঠব। বললাম, কত? সে বলল, আমি জানি না, তুই দেখ। আমি চিন্তা করে দেখলাম আমার তো টাকার প্রয়োজন নেই, নেওয়াটা ঠিক হবে না। কিন্তু মনির যে আবেগ এবং আমার জন্য হৃদয় মিশ্রিত তার যে ভালোবাসা, তাকে অপমান করা যায় না। তাই টাকাটা আমি নিলাম। গাড়িতে আমি গুনে দেখলাম টাকার পরিমাণ 8,000। আমাদের রাজনৈতিক মতপার্থক্য খুবই তীক্ষ্ণ ছিল, কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সম্পর্কের একটা অভিব্যক্তি সেদিন ঘটেছিল শেখ মনির সঙ্গে আমার সাক্ষাতের মধ্য দিয়ে। শেখ ফজলুল হক মনি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছিলেন বাংলাদেশের রাজনীতিতে। কাজী জাফরের সঙ্গে শেখ মনি শতপ্রবৃত্ত হয়েই কথা বলেছিলেন বলে মনে হয়। শেখ মনি সম্ভবত তরুণ নেতৃত্বের মাধ্যমে নতুন দলের নিয়ন্ত্রণটি নিতে চেয়েছিলেন এবং মনে করেছিলেন এতে তিনি শেখ মুজিবের সমর্থন পাবেন। বাস্তবে দেখা গেছে শেখ মুজিব কথিত তরুণ নেতৃত্বের পথে হাঁটেননি। তার পরামর্শেই সিরাজুল আলম খান দেশ ত্যাগ করেছিলেন। শেখ মুজিব তার পুরনো সহকর্মীদের অপরই আস্থা রেখেছিলেন। শেখ ফজলুল হক মনি দলের মধ্যে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। তার অনুসারীরা দ্বিতীয় বিপ্লবের জন্য মরিয়া হয়ে উঠেছিল। শেখ মুজিবের ওপর বাইরের থেকে বিভিন্ন বামপন্থী গ্রুপের চাপ যেমন ছিল, দলের ভেতরের চাপ তার চেয়ে ছিল বেশি। শেখ মনি দলের মধ্যে শুদ্ধি অভিযানের হুমকি দিয়ে শেখ মুজিবের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার পক্ষে ছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থার স্থলে তারা চেয়েছিলেন শক্তিশালী কেন্দ্রীভূত শাসন। দলের প্রবীণ নেতারা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার অভ্যস্ত ছিলেন এবং তারা 1 বছরের ধরে এই ব্যবস্থা টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু শেষমেশ তারা হাল ছেড়ে দিলেন। শেখ মুজিব দ্বিতীয় বিপ্লবের পক্ষে অবস্থান নেন। 25 জানুয়ারি সংসদে সংবিধানের মৌলিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আজকে আমূল পরিবর্তন করেছি সংবিধানকে, কারণ একটা সুষ্ঠু শাসন ব্যবস্থা এদেশে কায়েম করতে হবে। আজ আমি বলতে চাই, দিস ইজ আওয়ার সেকেন্ড রেভলিউশন। সেজন্য আমরা অ্যামেন্ডেড কনস্টিটিউশনে যে নতুন ব্যবস্থা করতে যাচ্ছি, এটাও একটা গণতন্ত্র, শোষিতের গণতন্ত্র। এখানে জনগণের ভোটাধিকার থাকবে। এখানে আমরা সমাজতন্ত্র করতে চাই। এখানে আমরা শোষিতের গণতন্ত্র রাখতে চাই। এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ এক বিবৃতিতে বলেন, দেশবাসী এই রকম মৌলিক শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য উদ্বেল চিত্তে অপেক্ষায় ছিলেন। কাজেই সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও আজ আনন্দ প্রকাশ করছি। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই পরিবর্তন বাংলাদেশে দ্বিতীয় বিপ্লবের সূচনা করল। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্য অর্জন করবে, এই দৃঢ় বিশ্বাস আজ আরও একবার ঘোষণা করছি আমরা। কমিউনিস্ট পার্টির এই প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক। পরে অবশ্য দলটি এই অবস্থান পরিবর্তন করেছিল। 1947 সালের সিপিবির একটি মূল্যায়ন করা হয়। দীর্ঘদিনের সংগ্রামের ফলে আওয়ামী লীগ মেহনতি মানুষ ও মধ্যস্তরের বুদ্ধিজীবীদের যে প্রবল আস্থা অর্জন করেছিল, তাতে চিড় ধরে। 1975 সালের জানুয়ারিতে 4র্থ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক পরিবর্তন যে সময় আওয়ামী লীগ সরকারকে আরও বিচ্ছিন্ন করে। এ প্রসঙ্গে লেখক ও গবেষক গোলাম মুর্শিদের মন্তব্য খুবই প্রাসঙ্গিক। তিনি বলেন, একদলীয় শাসন প্রবর্তন করে জাতির জনক হয়তো ব্যক্তিপূজারী একটা কাল্ট গঠন করতে চেয়েছিলেন, কিন্তু তার অজ্ঞাতে দেশ ভেসে যেতে থাকে ফেসিবাদের দিকে। তার আসল উদ্দেশ্য যাই হোক, দেশ সেদিকে এগিয়ে যায়নি, অথবা সূচিত হয়নি দেশের কোনো লক্ষণীয় উন্নতিও। বরং আপাত দৃষ্টিতে এ থেকে উল্টো ফল ছিল। 4 দিনের জনগণের প্রিয় নেতা শেখ মুজিব জনসাধারণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েন। বাস্তবতার মাটি থেকে তিনি সরে যান অনেক দূরে। এমনকি তার পায়ের তলা থেকে মাটি যে সরে যাচ্ছে, এও তিনি অনুভব করতে পারেননি। জাসদ সমর্থক দৈনিক গণকণ্ঠের ওপর খড়গ নেমে আসে।
অননুমোদিত সংবাদ প্রকাশের অভিযোগে 1973 সালের মুদ্রণ, ছাপাখানা ও প্রকাশনা আইনের অধীনে পুলিশের একটি দল 27 জানুয়ারি 1975 ঢাকার 54 টিপু সুলতান রোডে অবস্থিত গণকণ্ঠের অফিসটি সিজ করে। 31 জানুয়ারি ঢাকায় রাষ্ট্রদূতের জন্য শেখ মুজিব একটি সংবর্ধনা আয়োজন করেন। এই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ইউজিন বুস্টার শেখ মুজিবকে বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়াতে প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড অভিনন্দন জানিয়েছেন। শেখ মুজিবের আশঙ্কা ছিল বাংলাদেশের এই রাজনৈতিক পালাবদলটি যুক্তরাষ্ট্রের নাও পছন্দ হতে পারে। তিনি রাষ্ট্রদূতের মাধ্যমে প্রেসিডেন্ট ফোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানান। ওয়াশিংটনে পাঠানো এক তার বার্তায় রাষ্ট্রদূত লেখেন, প্রেসিডেন্টের বার্তার জন্য মুজিব আমার মাধ্যমে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ওয়াশিংটন তার সঙ্গে সাক্ষাতের সুখ স্মৃতি স্মরণ করেছেন। প্রেসিডেন্টকে আশ্বাস দিয়ে তিনি বলেছেন যে নতুন পদ্ধতিতে বাংলাদেশের রাজনীতি বদলাবে না। তারা আসলে চাচ্ছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অধিকতর প্রশাসনিক দক্ষতা। নতুন একটি রাজনৈতিক ব্যবস্থা নিয়ে শেখ মুজিব সবার সঙ্গে আলোচনা করতে আগ্রহী ছিলেন। এক পর্যায়ে তিনি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির নেতা আব্দুল হকের সঙ্গেও যোগাযোগ করেন। আব্দুল হকের ছোট ভাই আব্দুল হাই ছিলেন শেখ মুজিবের বন্ধু এবং খুলনা বিএল কলেজের অধ্যক্ষ। তার বাসায় বৈঠকের ব্যবস্থা হয়। কলেজের সরকার সমর্থিত ছাত্রলীগের নেতা রায় রমেশচন্দ্র আব্দুল হককে আগের দিন রাতে নৌকায় করে কলেজের ঘাটে নিয়ে আসেন। রায় রমেশ বর্ণনা করেন, পরের দিন হাই সাহেবের বাসায় বঙ্গবন্ধুর খাবার দাওয়াত। কি আলোচনা হচ্ছে তা জানার জন্য অতি উৎসাহী হয়ে কিছু শোনার চেষ্টা করলাম। বঙ্গবন্ধু হক সাহেবকে বললেন, হক ভাই, আপনারা যা চাইতেন সারা জীবন আমি তো সেই কাজটাই করতে যাচ্ছি, সমাজতন্ত্র। আসেন আমরা একসঙ্গে এই দেশে সমাজতন্ত্র করি। হক সাহেব বাংলায় কথা খুব কম বলতেন। উনি বললেন, মুজিব শোনো, তুমি যা করতেছো প্রোগ্রাম ঠিক আছে, কিন্তু তোমার পার্টি এ কাজের জন্য প্রস্তুত না। অ্যান্ড ইম্পিরিয়ালিজম ইজ সো পাওয়ারফুল, ওয়ান বুলেট ক্যান ডেস্ট্রয় অল ইয়োর অ্যাক্টিভিটিস, সো আই এম সরি, ইন দিস প্রসেস আই ক্যান নট বি এ পার্ট। শেখ মুজিব ইউনাইটেড পিপলস পার্টির সংগঠক রাশেদ খান মেনন এবং হায়দার আকবর খান রানাকে ডেকে বাকশালে যোগ দিতে বলেছিলেন। 20 ফেব্রুয়ারি রাতে শেখ মুজিবের ধানমন্ডির বাসায় তাদের মধ্যে ঘণ্টাখানেক কথাবার্তা হয়। তাদের কথোপকথন উঠে এসেছে হায়দার আকবর খান রনর বর্ণনায়। মুজিব, হ্যাঁ শুনো তবে, সিরাতুল মুস্তাকিনের মানে বুঝিস? মানে হলো সিধা রাস্তা। আমি ঠিক করেছি সমাজতন্ত্র করে ফেলবো। বিয়ের প্রথম রাতে বিড়াল মারার গল্প জানিস? আমি অলরেডি লেট, আর দেরি নয়, এবার সমাজতন্ত্র করে ফেলবো। তোরা চলে আয় আমার সঙ্গে। আমি পাঞ্জাবি ক্যাপিটালিস্ট তাড়িয়েছি, তাই বলে মারোয়ারি ক্যাপিটালিস্ট এলাও করব না। আমি ক্যাপিটালিজম হতে দেব না, আমি সোশ্যালিজম করব। তোরা চলে আয় আমার দলে। রণ, সমাজতন্ত্রের জন্য তো আমরা সেই ছাত্রজীবন থেকেই লড়াই করছি। এর জন্য আমাদের ডাকতে হবে না। যদি সত্যিই সমাজতন্ত্র করেন আমরা থাকব, কিন্তু এখন যা চলছে তাতে সমাজতন্ত্রের কোনো লক্ষণ দেখি না। আপনি তো জানেন আমরা ভয়ও পাই না, প্রলোভন ভুলি না। মুজিব, তা তো জানি, তোদের তো একটা নীতি আছে, সেই জন্যই তো তোদের চাই। রণ, তাই যদি এভাবে দেশ চলে আমরা কিন্তু আপনার বিরুদ্ধে নামব। মুজিব, তোদের আগে আমিই নামব। যারা দেশটার সর্বনাশ করছে তাদের বিরুদ্ধে আমার আগে কে নামবে বল? তাহলে বলি, সিরাতুল মুস্তাকিন সোজা রাস্তা। তোদের একটা পরামর্শ দিই, শুনবি? এখান থেকে বেরিয়ে গিয়ে আর বাসায় যাবি না, সোজা আন্ডারগ্রাউন্ড চলে যা। অস্ত্র নিয়ে রেডি হো আমাকে উচ্ছেদ করার জন্য। রণ, একথা কেন বলছেন? আমরা তো অস্ত্র হাতে নেইনি, আর আন্ডারগ্রাউন্ডেও যাব না, আপনার খুব কাছেই থাকি, ইচ্ছা করলে অ্যারেস্ট করতে পারেন। মুজিব, অ্যারেস্ট? আমি পুলিশ অ্যাকশনে বিশ্বাস করি না, আমার জনগণ আছে। রণ, জাসদ নেতারা জেলে আছেন, সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছে, কাজী জাফর এখনো পলাতক। মুজিব, বিরোধী রাজনীতি আমিও করেছি। জাসদের বাচ্চা ছেলেরা জানে না যে দেশে একটা লিগ্যাল সরকার আছে। তারা বিদেশের দূতাবাসে চিঠি লেখে সিরাজ শিকদার একটা ডিপচ,
আমি কাজী জাফর, কি মনে করিস? আমি কি তাকে ধরতে পারি না? দাড়ি রেখে খুব আন্ডারগ্রাউন্ড সেজেছ। এখানে বসে থাক, আমি 2 ঘন্টার মধ্যে তাকে ধরে নিয়ে আসতে পারি। প্রতি ইউনিয়নে আমার কম করে হলেও 2 জন নিজস্ব লোক আছে। আমি এত কাজের মধ্যেও কর্মী ও জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। রণ, আপনার দল তো নানা ধরনের লোকের খিচুড়ি। আপনার দলেই গাজী ভাইয়ের এক দল, মণি ভাইয়ের আরেক দল, তার মধ্যে আবার মস্কবন্দীদের নিয়েছেন। মুজিব, কোন দলে উপদল থাকে না? তোদের দলে নাই? আমি খবর রাখি না? আর মস্কবন্দীদের কথা বলছিস? আমাকে একটু সময় দে, ওরা জানালা দিয়ে লাফ দিয়ে পালাবার সুযোগ পাবে না। রণ, বেশ, এবার আপনি বলেন কোন উপদলের সঙ্গে থাকবো? মণি ভাইয়ের সঙ্গে, রাজ্জাক তুফাইলের সঙ্গে, না আরও কারো সঙ্গে? আর তাদের অধীনে থাকবই বা কেন? মুজিব, তোরা নিজেরাই একটা গ্রুপ হয়ে যা, সুজা চলে আসবি আমার কাছে, একেবারে আমার বেডরুমে। রণ, না, তা হয় না। আপনি অনেক বড়, অনেক উঁচুতে আপনার অবস্থান। আপনি ঐতিহাসিক পুরুষ। 200 বছর পর ইতিহাসের ছাত্ররা পরীক্ষার খাতায় আপনার চরিত্র বিশ্লেষণ করবে। আমাদের যদি রাজনীতি করতে হয় তবে আমাদের সমপর্যায়ের সমবয়সীদের সঙ্গেই করতে হবে। মেনন, ফারাক্কা সমুদ্রসীমা প্রসঙ্গে কথা বলা শুরু করলেই মুজিব বলা শুরু করেন, রাখ তোর মেরিটাইম ফেরিটাইম, ফারাক্কার পানি ওদের দিতে হবে। একটা কথা মনে রাখিস, আমি হলাম বর্ন লিডার। আমি কারোর ধারা ল্যাড হবার লোক নই। ইস, ইন্দিরা ভাবে মুজিবকে আঁচলে বাঁধবে, ব্রেজনেভ ভাবে পকেটে রাখবে। তারা এখনও চেনে না শেখ মুজিবুর রহমানকে। কথা অনেক হয়েছিল, সবটা এখানে বলার অবকাশ নাই। মোট কথা, আমরা খুব বিনয়ের সঙ্গে জানালাম আমরা আর একদলীয় ব্যবস্থা সমর্থন করছি না, তার জলেও যাচ্ছি না। তিনি বেশি জোর করেননি, আর করবেনই বা কেন? তিনি যে উচ্চতায় অবস্থান করছেন তাতে আমাদের মতো তরুণ রাজনৈতিক কর্মীদের জন্য যতটা বলেছেন তাই যথেষ্ট। তবু তিনি আমাদের দুজনের জন্য 1 ঘন্টা ব্যয় করেছিলেন। শেষে বললেন, আচ্ছা বেশ, ওয়াচ অ্যান্ড সি। শেখ মুজিব সরল বিশ্বাসে সব রাজনৈতিক দলকে এক ছাতার তলায় টেনে আনতে চেয়েছিলেন। তার কথাবার্তায় এমনটাই মনে হয়। বাস্তবে দেখা গেল অনেকেই এলেন না, আবার যারা এসেছিলেন তারা সবাই তার প্রতি সহানুভূতিশীল ছিলেন না। পারস্পরিক আস্থার জায়গাটা অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। 24 ফেব্রুয়ারি 1975 রাষ্ট্রপতির এক আদেশে বলা হয় দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে। একই তারিখে জারি হওয়া আরেকটি আদেশে বলা হয় রাষ্ট্রপতি নিজেকে চেয়ারম্যান করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি জাতীয় দল গঠন করেছেন। জাতীয় সংসদে অবলুপ্ত আওয়ামী লীগের সব সদস্য ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বাকশালের সদস্য বলে গণ্য হবেন। রাষ্ট্রপতি দলীয় সংগঠন নির্ধারণ না করা পর্যন্ত অবলুপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য সব কমিটি অন্তর্বর্তীকালীন অবস্থায় বাকশালের কমিটি হিসেবে কাজ চালিয়ে যাবে। জাতীয় সংসদের সব সদস্যকে 25 এপ্রিলের মধ্যে বাকশালে যোগ দিতে বলা হয়। আওয়ামী লীগের এমএজি উসমানী ও মঈনুল হোসেন এবং জাসদের আবদুল্লাহ সরকার ও মঈনুদ্দিন মানিক বাকশালে যোগ দিতে অস্বীকার করায় সংসদে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। জাতীয় সংসদের সব সদস্যকে 25 এপ্রিলের মধ্যে বাকশালে যোগ দিতে বলা হয়। আওয়ামী লীগের এমএজি ওসমানী ও মঈনুল হোসেন এবং জাসদের আবদুল্লাহ সরকার ও মঈনুদ্দিন মানিক বাকশালে যোগ দিতে অস্বীকার করায় সংসদে তাদের সদস্যপদ বাতিল হয়ে যায়। জাতীয় লীগের আতাউর রহমান খান, নেপের ভাসানী, কামরুল ইসলাম সালাহ উদ্দিন, জাসদের আব্দুস সাত্তার এবং নির্দলীয় সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ও চাইথুয়াই রুয়াজা বাকশালে যোগ দিয়ে সংসদে সদস্যপদ ধরে রাখেন। বাকশাল করা না করা নিয়ে সিপিবির ভেতরে কিছু মতভিন্নতা ছিল। সিপিবি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ওপর নির্ভরশীল ছিল এবং তাদের মতামতকেই শেষ বাক্য হিসেবে ধরে নিত। সিপিবির ওই সময়ের কেন্দ্রীয় কমিটির সদস্য ও একতা সম্পাদক মতিউর রহমান লেখককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সোভিয়েত পার্টির পরামর্শ ছিল আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করো, এক দল নয়, ঐক্যফ্রন্টই সঠিক হবে। তবে মুজিব যদি সিদ্ধান্ত নিয়েই ফেলে তাহলে এটাকে ডিজাস্টার মনে না করে তোমরা যোগ দাও। সে সময় আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে একটা তথ্য ছিল এবং
ইরাক, সিরিয়া, আলজেরিয়া, দক্ষিণ ইয়েমেন এসব দেশে এই তথ্য প্রয়োগের চেষ্টা ছিল অপুঁজিবাদী পথে সমাজতন্ত্র, অর্থাৎ যেসব দেশে পুঁজিবাদ বিকশিত হয়নি, একটা অনুকূল আন্তর্জাতিক পরিবেশে বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের অবস্থান এবং তার সাহায্য করার সক্ষমতা, উদীয়মান দেশগুলোতে পুঁজিবাদকে বাইপাস করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। প্রমাণ হিসাবে মঙ্গোলিয়া ও মধ্য এশিয়ার সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর কথা বলা হতো। ওই রকম একটা তাত্ত্বিক ব্যাখ্যার আলোকে সিপিবি অধনবাদী পথে সমাজতন্ত্রে যাওয়া এবং শেখ মুজিবের সঙ্গে ঐক্য তথা এক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে মতিউর রহমান তার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন। তিনি বলেন, ওই সময় আমরা কয়েকজন রোমানিয়ার কমিউনিস্ট পার্টির সম্মেলনে গিয়েছিলাম। ফেরার পথে বুলগেরিয়ার কমিউনিস্ট পার্টির দুজন নেতার সঙ্গে আলোচনার সময় বাকশাল প্রসঙ্গ ওঠে। তাদের প্রশ্ন, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? আমাদের নেতা ছিলেন অনিল মুখার্জি। তার সঙ্গে কথোপকথন ছিল এরকম, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাকশালে যোগ দিব। একটু অবাক হয়ে, তোমরা কি ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে কথা বলেছ? হ্যাঁ বলেছি। সোভিয়েত পার্টির সঙ্গে কথা বলেছ? হ্যাঁ বলেছি। কি বলেছে ওরা? বলেছে তোমরা যোগ দিতে পারো। কিছুক্ষণ চুপচাপ থেকে ওরা ওদের অভিজ্ঞতা বলেছিল। আমরা দেখেছি যে দেশগুলোতে ইলিয়াস, ইরাক, আলজেরিয়াতে ক্ষমতাসীন দল কর্তৃত্ববাদী একদল করে, তারা তাদের রাজনৈতিক এজেন্ডাই বাস্তবায়ন করে। কমিউনিস্ট পার্টির অবস্থান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং তারা নির্যাতনের মুখোমুখি হয়। তারা স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে পারে না। এটা তোমাদের ভাবা দরকার। আওয়ামী লীগের অনেকেই এই সময় বাকশালকে মনে প্রাণে মেনে নিতে পারেননি। কেউ কেউ মৌখিক প্রতিবাদ করেছেন, কিন্তু তারপরও বাকশালের সদস্য হয়েছেন। আবার কেউ কেউ ইচ্ছার বিরুদ্ধেও চুপ করেছিলেন। তারা পরে অনেকেই মুখ খুলেছেন। এ প্রসঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ শাহ মুয়াজ্জেম হোসেন শেখ মুজিবের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার প্রসঙ্গে উল্লেখ করেন, আই ওয়াজ এগেইনস্ট বাকশাল। শেখ সাহেবকে বললাম, আপনি বাকশাল করলে আমি থাকবো আপনার সঙ্গে, কিন্তু আপনাকে বাকশাল না করার জন্য অনুরোধ করব। সব পার্টি বন্ধ করে এক পার্টি করার অর্থ হচ্ছে অল দ্য গানস উইল বি অ্যাটেম্পটেড এট ইউ। এ সময় শেখ মুজিবকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে দেখা যায়, যা ছিল তার স্বভাবসুলভ আচরণের ব্যতিক্রম কিংবা অসহিষ্ণুতার প্রকাশ। আবুল ফজলকে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছিলেন। তার কিছু কাজে শেখ মুজিব বেশ বিরক্ত হন। আবুল ফজল সাংবাদিক সম্মেলন করে শিক্ষার মানের অবনতি সম্পর্কে কিছু কথা বলেছিলেন। 12 এপ্রিল সকালে নববর্ষে বিভিন্ন ব্যক্তির কাছে পাঠানোর জন্য কার্ড সই করাতে রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহবুব তালুকদার তার বাসভবনে গেলে তিনি তাকে এ বিষয়ে যা বলেছিলেন তা এখানে উদ্ধৃত করা হলো। তাকে এরকম রাগ করতে কমই দেখেছি। তিনি আমাকে বললেন, শিক্ষামন্ত্রীকে লাইন দিতে বলো, আমি কথা বলবো। শিক্ষামন্ত্রীকে বাসায় পাওয়া গেল না। তিনি চট্টগ্রামে আছেন। তাকে সার্কিট হাউসে পেলাম। বঙ্গবন্ধু ফোনে শিক্ষামন্ত্রীকে বললেন, আবুল ফজল সাহেবের সাংবাদিক সম্মেলন মাপ করা যায় না। এরপর তথ্যমন্ত্রী কুরবান আলীকে ফোন করলেন। তিনি বললেন, আবুল ফজল সাহেবের সাংবাদিক সম্মেলনের পক্ষে পত্রিকায় যেন কিছু না বেরোয়। আমাকে বললেন, আবুল ফজল সাহেবের ওপর একটা ফাইল তৈরি করো। তিনি ছেলের জন্য তদবির কইরা কাগজের এজেন্সি নিচ্ছেন। পেপার বোর্ড অফিসে ওয়াদুদ সাহেবের কাছে তার কাগজপত্র পাইবা। ইতিমধ্যে শেখ শহীদুল ইসলাম এলেন। বঙ্গবন্ধু তাকে বললেন, আবুল ফজল সাহেবের এগেনিস্টে একটা বিবৃতি দিতে বলো। আমাদের উভয়কে উদ্দেশ্য করে বললেন, চট্টগ্রামে কাকে ভিসি করা যায়? শেখ শহীদ বললেন, মাহবুব ভাই বলতে পারেন। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিলেন। বললাম, ডক্টর আব্দুল করিমকে করা যায়, তিনি চট্টগ্রামের লোক। শেখ শহীদ বললেন, করিম সাহেবকে ভিসি করলে বিতর্ক হবে, তার চেয়ে আরআই চৌধুরী সাহেবকে করা যেতে পারে। আরআই চৌধুরী সাহেবের অসুবিধা হলো তিনি চাটগাঁর লোক নন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাটগাঁয়ের লোক না হলে চলবে না, আমি জানালাম। বঙ্গবন্ধু এদিন নাটোর গেলেন, ফিরলেন 2 দিন পর।
এর মধ্যে পত্রিকায় উপাচার্য আবুল ফজলের বিরুদ্ধে 4 ছাত্রনেতার বিবৃতি বেরিয়েছে। কাগজের পারমিটের বিষয়ে তাকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়া মতিঝিল পেপার বোর্ডের অফিস থেকে আমি সংশ্লিষ্ট কাগজপত্র এনে ফাইল তৈরি করেছি। এগুলো দেখাতে বঙ্গবন্ধু বললেন, গুড ওয়ার্ক। অধ্যাপক আবুল ফজল ছাড়া আরও একজন সম্পর্কে একটি ফাইল তৈরি করতে বঙ্গবন্ধু আমাকে নির্দেশ দেন। তিনি হলেন সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী। এই সময়ে রাষ্ট্রীয় অবস্থা সম্পর্কে পত্রিকায় আব্দুল গাফফার চৌধুরী যেসব কলাম লিখতে শুরু করেন তাতে বঙ্গবন্ধু খুব নাখুশ হন। ব্যক্তিগতভাবে এই দুজনের বিরুদ্ধে কিছু করতে আমার মন সায় দিচ্ছিল না। তাদের পক্ষে বঙ্গবন্ধুকে কিছু বলতে চাওয়া আমার পক্ষে সহজ কাজ ছিল না। ফলে নির্দেশ পালন ছাড়া আর কোনো গতান্তর রইল না আমার কাছে। বাকশালে যোগ দেওয়ার জন্য হিড়িক পড়ে যায়। সাংবাদিকদের মধ্যেই এ ব্যাপারে মাতামাতি ছিল সবচেয়ে বেশি। 23 মে ঢাকার 224 জন সাংবাদিক বাকশালের সদস্য হওয়ার জন্য আবেদন করেন। 2 জুন 9 জন সম্পাদক গণভবনে শেখ মুজিবের সঙ্গে দেখা করে বাকশালের সদস্য হতে আগ্রহ দেখান। এরা হলেন ওবায়দুল হক, সম্পাদক বাংলাদেশ অবজারভার; শামসুল হুদা, সম্পাদক মর্নিং নিউজ; জাওয়াদুল করিম, সম্পাদক বাসস; নুরুল ইসলাম পাটোয়ারি, সম্পাদক দৈনিক বাংলা; এহতেশাম হায়দার চৌধুরী, সম্পাদক পূর্বদেশ; আনোয়ার হোসেন মঞ্জু, সম্পাদক ইত্তেফাক; শহীদুল হক, নির্বাহী সম্পাদক বাংলাদেশ টাইমস; বজলুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক সংবাদ; ও মিজানুর রহমান, সাবেক সম্পাদক বাংলাদেশ প্রেস ইন্টারন্যাশনাল। বাংলাদেশ সংবাদ সংস্থার জুনিয়র সাব এডিটর মোহাম্মদ শরীফুল করিম তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এভাবে। তিনি বলেন, 4 জুন সকালে অফিসে গিয়ে দেখলাম অফিস প্রায় খালি। শুনলাম বাকশালে যোগ দিতে সবাই প্রেস ক্লাবে গেছেন। সেখান থেকে বাসে করে গণভবন যাবেন। আমি দ্রুত প্রেস ক্লাবের দিকে দৌড় দিলাম। ভয় হচ্ছিল যদি বাস ছেড়ে যায় আমি যাব কিভাবে। ক্লাবে গিয়ে দেখি একটা ছোট জটলা, কয়েকটা বাস ছেড়ে চলে গেছে, বাকিরা অপেক্ষায়। 6 নম্বর রোডের একটা বাস এলো। আমরা সেই বাসে চেপে গণভবনে গেলাম। পৌঁছে দেখি হলঘরে লোক গিজগিজ করছে। একটু পরে বঙ্গবন্ধু এলেন। একজন এক টুকরা কাগজে লেখা নামের একটা লম্বা তালিকা পড়ে কাগজটা বঙ্গবন্ধুর হাতে দিলেন। বেশ, আমরা বাকশালের সদস্য হয়ে গেলাম। ক্লাবে ফিরে খন্দকার মনিরুল আলমের সঙ্গে দেখা। গণভবনে তাকে লক্ষ্য করিনি। বললাম, কিরে, তোকে দেখলাম না? জবাবে সে বলল, আয়োজন করল কে? আমি আর ইকবালই। পরে উনি জাতীয়তাবাদী দলে গিয়ে প্রেস ক্লাবের সেক্রেটারি এবং সভাপতিও হয়েছিলেন প্রধান তথ্য কর্মকর্তা। এই দিন ঢাকার 302 জন সাংবাদিক বাকশালে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলেন। গণমাধ্যমের সাধারণ সাংবাদিকদের সঙ্গে সাংবাদিক নেতারা যাননি। তারা নিজেদের অভিজাত্য বজায় রেখে আলাদা আয়োজন করেছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি গিয়াস কামাল চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ 9 জুন গণভবনে গিয়ে শেখ মুজিবের সঙ্গে দেখা করে বাকশালে যোগ দেওয়ার আবেদনপত্রটি জমা করেন। আবেদনপত্রে তারা দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য কাজ করার সুযোগ চান। সমগ্র জাতিকে একই ব্যানারে নিয়ে আসার জন্য বাকশালকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, বাঙালি জাতির সুন্দর ভবিষ্যৎ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়নই হবে বাকশালের লক্ষ্য এবং উদ্দেশ্য। রিয়াজ উদ্দিন আহমেদ তার বাকশালে যোগ দেওয়ার পটভূমি ব্যাখ্যা করেছেন বিস্তারিতভাবে। তার ভাষ্য থেকে জানা যায়, আমার প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় আমার স্ত্রী তার পিত্রালয়ে। আমি রাত 10:30টার ট্রেন ধরব। অবজারভারে কাজ করছি। তখন ইকবাল সুবহান চৌধুরী একটা সাদা কাগজ এগিয়ে দিয়ে বললেন, এটাতে একটা সই দিয়ে যান বাকশালে যোগদানের জন্য। আমি আতঙ্কিত হলাম। ইকবাল সুবহানের সঙ্গে ছিল তখনকার পূর্বদেশের শামসুল হক আলী নূর। আমি তাদের প্রস্তাবের বিরোধিতা করে চট্টগ্রাম চলে যাই। ঢাকায় ফিরে শুনলাম নির্মল সেন, গিয়াস কামাল ও কামাল লুহানি সাহেব অবজারভারের মতিন সাহেবকে পাঠিয়েছেন তার আত্মীয় প্রধানমন্ত্রী মনসুর আলী সাহেবের কাছে। বাকশালে সাংবাদিকদের যোগদানটা ঠেকানো যায় কিনা সেই চেষ্টায়।
কিন্তু এর পেছনে শেখ মনির সমর্থন থাকায় কেউ বাধা দিতে সাহস পায়নি। নাজিমউদ্দিন মানিককেও পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর কাছে যাতে তিনি সাংবাদিকদের পাইকারি হারে যোগদান করতে না দেন, কিন্তু কোনো লাভ হলো না। ইকবাল সুবহান, আলী নূর, বজলুর রহমান, মিজানুর রহমান প্রমুখের নেতৃত্বে প্রথম দলটি ঘটা করে বাকশানে যোগ দিল। আওয়ামী লীগ সমর্থক শরীফুল আজিজ মুকুল, নাজিমউদ্দিন মানিক, ফিরদৌস আলম দুলাল এর বিরোধিতা করলেন। অনেক সাংবাদিক কাঁদতে কাঁদতে সই দেন শুধু চাকরি আর জীবনের মায়ায়। এর মধ্যে দ্বিতীয় তালিকাটি তৈরি হতে থাকলো। এবার প্রায় প্রতিযোগিতা, কেউ যেন পেছনে না পড়েন। সবচেয়ে তৎপর ইকবাল সুবহান, আলী নূর, বজলুর রহমান, ফখরুল আবেদিন, দুলাল আর মিজানুর রহমান। দ্বিতীয় দলের তালিকা তৈরি। তারা সেদিন যোগ দিতে যাবেন। সেদিন সকালে শেখ ফজলুল হক মনি আমাকে খবর দিলেন। আমি বাংলার বাণী অফিসে যাই। তখন তার কক্ষে বসেছিলেন তুফাইল আহমেদ ও সৈয়দ আহমেদ। এছাড়া আজিজ মিসির, ইকবাল সুবহান ও আলী নূর ছিলেন। শেখ মনি আমাকে দেখেই বললেন, আজ দ্বিতীয় দল যাচ্ছে, তোমাকে যোগ দিতে হবে। আমি বললাম, আমরা বিএফইউজে আর ডিইউজের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তই নিই, একসাথেই নেব। আলাদাভাবে আমার পক্ষে যোগ দেওয়া সম্ভব নয়। আমরা বিএফইউজের সভায় বসলাম। কি করা যায়? অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হলো ইউনিয়ন বাকশালে যোগদান করবে না। আবার ইউনিয়নের কোনো সদস্য যোগ দিতে চাইলে বাধাও দেবে না। বাধা দেওয়ার মতো অবস্থা অবশ্য ইউনিয়নের ছিল না। হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে সব সাংবাদিক যখন চলে গেল, তখন আমরা চারজন, নির্মল সেন, গিয়াস কামাল চৌধুরী, কামাল লুহানি আর আমি আলোচনায় বসলাম। কামাল লুহানি সাহেব বললেন, আমি যাব না। নির্মল সেন বরাবরই না যাওয়ার পক্ষে। বিপদে পড়লাম আমি আর গিয়াস কামাল চৌধুরী। নির্মল সেন আর কামাল লুহানিকে বাদ দিয়ে বসলাম আমরা দুজন। অনেক বিশ্লেষণের পর ঠিক হলো আমরা দুজন যোগ দেব বাকশালে। কোনো যুক্তি ছিল না আমাদের। যোগদানের পক্ষে শুধু ছিল ভয়। তবে আমি এই যোগদানকে আমার জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক পরাজয় মনে করি। ভয়, ত্রাস আর আতঙ্কের কাছে আত্মসমর্পণ, বিশ্বাসের বিরুদ্ধে যাত্রা। আমরা প্রেস ক্লাবের পুরনো ঘরের ইউনিয়ন অফিসে এলাম। সেখানে বিদ্রোহী ভাব নিয়ে বসে থাকলেন আবেদ খান, সৈয়দ জাফর আর মানু মুন্সি। আবেদ খান যোগ দিলেন না বাকশালে। আমরা যাব শুনে দারুণ মর্মাহত হলেন। সৈয়দ জাফর, মানু মুন্সি আমাদের সাথে এতদিন প্রতিহিত করার চেষ্টা করেছেন। যখন শুনলেন আমরা দুজন যাব, মানু মুন্সি নিজেকে ধরে রাখতে পারছিলেন না। তুয়াব খান তখন শেখ মুজিবের প্রেস সেক্রেটারি। তার সঙ্গে বরাবরই আমাদের সুসম্পর্ক। তাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম। পরের দিন সকাল 11টায় আমাদের সময় দেওয়া হলো। গিয়াস কামাল চৌধুরীকে নিয়ে শেরেবাংলা নগর নতুন গণভবনে গেলাম। তুয়াব খান আমাদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। আমাদের দেখে শেখ মুজিব খুব খুশি হলেন। 7-8টি দরখাস্ত আমরা তাকে দিলাম। তিনি আমার এবং গিয়াস কামালের দরখাস্ত দুটি তুয়াব খানকে দিয়ে বললেন, এ দুটি রেডিও টিভিতে দাও। অনেক কথা বললেন তিনি। তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেন, কিন্তু কিছুতেই যেন তার কথাগুলো যুক্তিগ্রাহ্য লাগছিল না। পরাজয়ের একরাশ গ্লানি নিয়ে সোজা বাসায় ফিরে এলাম। রাত 8টায় টেলিভিশনের খবরে দেখলাম আমাদের যোগদানের খবর লিড নিউজ করা হলো। বাকশালের সদস্য হওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে যে হিড়িক পড়েছিল, সদস্য না হওয়ার জন্যও চেষ্টা করেছিলেন কেউ কেউ। ঘটনাটি কবি নির্মলেন্দু গুণ ও আবু করিমকে নিয়ে। তারা দুজন গণকণ্ঠে সহকর্মী ছিলেন। করিমের ভাষ্য অনুযায়ী, আমি ইউনিভার্সিটির লাইব্রেরির সামনে আড্ডা দিচ্ছি। গুন্দা আমাকে পাকড়াও করলেন। তার তাস খেলার সঙ্গী দরকার। আমি আমতামতা করতেই বললেন, চল তোমাকে লাঞ্চ খাওয়াবো। রিকশায় চড়ে গেলাম প্রেস ক্লাবে। গেটের মুখেই দাঁড়িয়ে শামসুল হক আলী নূর। তিনি দৈনিক পূর্বদেশে কাজ করেন। সাংবাদিকদের মধ্যে বাকশালের যে কজন পান্ডা ছিলেন, তিনি তাদের অন্যতম। আমার হাতে একটা সদস্য ফর্ম ধরিয়ে দিলেন। বললাম, আমি তো ছাত্র, আমার বাকশালের সদস্য হওয়ার দরকার কি? আমি এটা ফিল আপ করবো না। আলী নূর গুনাদাকে ধরলেন, আপনি এটা পূরণ করে দিন।
গুন্দা বললেন, আজ কি বার? নূরের জবাব, মঙ্গলবার। গুণদা উদাস কণ্ঠে বললেন, আমি তো মঙ্গলবারের মধ্যে কিছুতে সই দিই না। আমরা দুজন আলী নূরকে পাশ কাটিয়ে ক্লাবের ভেতর ঢুকে পড়লাম। আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মহিউদ্দিন আহমেদের লেখা বই বেলা ও বেলা, 1972 থেকে 1975 সাল। বইটির আজকে আমি 8ম পর্ব এই ইউটিউব চ্যানেলে আপলোড করলাম। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।